আমাদের এই প্রাণী জগৎটা কি বিশাল আর অদ্ভুত, তাই না? লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী, এদের মধ্যে একটা শৃঙ্খলা খুঁজে বের করাটা তো প্রায় অসম্ভব মনে হতে পারে। কিন্তু বিজ্ঞানীরা ঠিক এই কাজটাই করেন। ভাবছেন কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে প্রাণী শ্রেণীবিন্যাসের মধ্যে। চলুন আজ আমরা এই দারুণ পদ্ধতিটার একেবারে ভেতরে ঢুকে এর মূল ভিত্তিগুলো জানার চেষ্টা করি। একবার ভাবুন তো, আমাদের চারপাশেই এমন সব প্রাণী আছে যাদের আমরা খালি চোখে দেখতেই পাই না। যেমন ধরুন, মাছের ফুলকায় থাকা পরজীবী ট্রাইকোডিনা। এদের পুরো জগৎটাকে দেখতে হলে আমাদের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয়। কি আশ্চর্য ব্যাপার! আর এই ছোট্ট জগতের ঠিক উল্টো দিকে যদি তাকাই, তাহলে দেখব নীল তিমির মতো বিশাল প্রাণী, যা সম্ভবত পৃথিবীর ইতিহাসে জন্মানো সবচেয়ে বড় প্রাণী। এই যে ছোট আর বড়র মধ্যে এত বিশাল পার্থক্য, এটাই কিন্তু প্রাণী জগতের বৈচিত্র্যকে দারুণভাবে তুলে ধরে। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই যে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা জীব থেকে শুরু করে বিশাল তিমি পর্যন্ত এই লক্ষ লক্ষ প্রাণীর মধ্যে বিজ্ঞানীরা আখির শৃঙ্খলাটা আনেন কিভাবে? এর উত্তরটা হলো একটা বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতিটাকে আমরা বলি শ্রেণীবিন্যাস। কিন্তু এটা শুধু প্রাণীদের একটা লিস্ট বানানো নয়, একদমই না। এটা আসলে পুরো প্রাণী জগতের একটা ফ্যামিলি ট্রি বোঝার মতো, যা আমাদের বলে দেয় কে কার সাথে সম্পর্কিত, কার কি বৈশিষ্ট্য। মানে একদম সহজ করে বললে, শ্রেণীবিন্যাস হল একটা সায়েন্টিফিক মেথড, যার মাধ্যমে বিজ্ঞানীরা প্রাণীদের মিল অমিলের ওপর ভিত্তি করে বিভিন্ন দলে ভাগ করেন। এটা অনেকটা প্রাণীজগৎকে চেনার জন্য একটা রোডম্যাপের মতো কাজ করে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই শ্রেণীবিন্যাস কিন্তু কোনো আন্দাজে করা হয় না। এটা আসলে কয়েকটা মূল সূত্রের ওপর দাঁড়িয়ে আছে, যা প্রত্যেকটা প্রাণীর শরীরের গঠনের মধ্যে লুকিয়ে থাকে। তো চলুন আমরাও একটু গোয়েন্দার মতো হয়ে যাই আর এই সূত্রগুলো খুঁজে বের করি। আচ্ছা, তাহলে কি সেই মূল ভিত্তিগুলো? চলুন এবার আমরা সেই সূত্রগুলো নিয়ে কথা বলবো, যা বিজ্ঞানীদের প্রাণীজগতের এই বিশাল মানচিত্রটা তৈরি করতে সাহায্য করে। প্রথম ভিত্তিটা হল সংগঠন মাত্রা বা অর্গানাইজেশন লেভেল। ব্যাপারটাকে একটা সিঁড়ির মতো ভাবা যেতে পারে। সিঁড়ির প্রথম ধাপে আছে পরিফেরা পর্বের স্পঞ্জের মতো একদম সরল প্রাণীরা, যাদের শরীরটা শুধু কতগুলো কোষ দিয়ে তৈরি। এরপরের ধাপে কিছু কোষ একসাথে হয়ে টিস্যু তৈরি করে, যেমনটা আমরা নিডারিয়া পর্বের হাইড্রা বা জেলিফিশের মধ্যে দেখি। আর সিঁড়ির একদম ওপরে আছে সবচেয়ে উন্নত প্রাণীরা, যাদের মধ্যে টিস্যু থেকে অঙ্গ আর অঙ্গ থেকে পুরো সিস্টেম তৈরি হয়। দ্বিতীয় সূত্রটা হল ভ্রূণীয় স্তর বা জার্ম লেয়ার। দেখুন, প্রত্যেকটা প্রাণীর জীবন্ত একটা কোষ থেকেই শুরু হয়। তো সেই ভ্রূণ অবস্থাতেই কোষগুলো কয়েকটা নির্দিষ্ট স্তরে সেজে ওঠে। এই স্তরগুলোই কিন্তু আসল ব্লু প্রিন্ট, যা থেকে পরে তাদের শরীরের ত্বক, পেশি বা হজম করার সিস্টেমের মতো সব অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। তাই এটা শ্রেণীবিন্যাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিত্তি। এই ভ্রূণীয় স্তরের ওপর ভিত্তি করে প্রাণী জগতে মূলত দুই ধরনের গঠন দেখা যায়। একদিকে আছে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী, যেমন হাইড্রা, যাদের ভ্রূণে শুধু দুটো স্তর থাকে, একটোডাম আর এন্ডোডাম। আর অন্যদিকে আছে ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরী প্রাণী, যাদের এই দুটো স্তরের মাঝে মেসোডাম নামে তৃতীয় একটা স্তর থাকে। চ্যাপ্টাকৃমি থেকে শুরু করে আমরা মানুষ পর্যন্ত প্রায় সব উন্নত প্রাণী কিন্তু এই ত্রিস্তরী। শ্রেণীবিন্যাসের আরেকটা দারুণ ভিত্তি হল প্রতিসাম্য বা সিমেট্রি। মানে খুব সহজ কথায়, একটা প্রাণীর শরীরকে কি কোনো দিক থেকে কাটলে দুটো সমান ভাগ পাওয়া যাবে? এই বৈশিষ্ট্যটা কিন্তু ওই প্রাণীর লাইফস্টাইল আর পরিবেশের সাথে মানিয়ে চলার ব্যাপারে অনেক কিছু বলে দেয়। যেমন ধরুন জেলিফিশ বা হাইড্রা, এদেরকে অনেকটা গাড়ির চাকার মতো ভাবা যায়, যে কোনো দিক থেকেই সমানভাবে ভাগ করা যায়। এদেরকে বলে অরীয় প্রতিসম। অন্যদিকে প্রজাপতি বা আমাদের মতো প্রাণীরা হল দ্বিপার্শ্বীয় প্রতিসম, যাদেরকে শুধু মাঝ বরাবর লম্বালম্বিভাবে কাটলেই দুটো সমান ভাগ পাওয়া সম্ভব। আবার কিছু প্রাণী আছে, যেমন স্পঞ্জ, যাদের কোনো নির্দিষ্ট আকারই নেই। এদেরকে বলা হয় অপ্রতিসম। অনেক তো থিওরি হল, চলুন এবার একটা আসল উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। আমরা এখন পরিফেরা পর্ব অর্থাৎ স্পঞ্জদের নিয়ে কথা বলবো। স্পঞ্জদের কথা ভাবলেই মনে হয় এরা যেন প্রাণীজগতের একেবারে শুরুর দিকের সদস্য, তাই না? খুবই সরল কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এদের গঠন দেখলে বোঝা যায় বহুকোষী জীবনের প্রথম ধাপগুলো ঠিক কেমন ছিল। এবার দেখুন, একটু আগে আমরা যে ভিত্তিগুলো নিয়ে কথা বললাম, সেগুলো এখানে কেমন মিলে যাচ্ছে। স্পঞ্জদের সংগঠন হল কোষীয় মাত্রার, আবার এদের কোনো নির্দিষ্ট প্রতিসাম্য নেই। এদের পুরো শরীরটা অস্টিয়া নামে অসংখ্য ছিদ্র দিয়ে ঢাকা, আর এই ছিদ্রগুলো দিয়ে একটা বিশেষ নালীতন্ত্রের মাধ্যমে জল চলাচল করে, যা ওদের খাবার খেতে আর শ্বাস নিতে সাহায্য করে। আর হ্যাঁ, পূর্ণবয়স্ক স্পঞ্জরা এক জায়গায় স্থির হয়ে জীবন কাটায়।
আর পরিফেরা পর্বের সবচেয়ে ইউনিক বৈশিষ্ট্যগুলোর একটা হলো এই কোয়ানোসাইট কোষ। এই বিশেষ কোষগুলোর লেজের মতো ফ্লাজেলা নড়াচড়া করে জলের একটা স্রোত তৈরি করে, যা ছাড়া স্পঞ্জের বেঁচে থাকাই সম্ভব না। ভাবা যায় শুধু এই একটা বিশেষ কোষের জন্যই পরিফেরা পর্বটা অন্যদের থেকে একদম আলাদা। আচ্ছা, এতক্ষণ ধরে তো আমরা অনেক টেকনিক্যাল ব্যাপার জানলাম, কিন্তু প্রশ্ন হলো এত কিছু জানার দরকারটা কি? মানে এই শ্রেণীবিন্যাস করে আসলে লাভটা কি হয়? এটা কেন এত জরুরি? আসলে এর গুরুত্ব কিন্তু অনেক। প্রথমত, এটা আমাদের বিবর্তনের গল্পটা বলে দেয়, মানে কোন প্রজাতি কার কাছাকাছি আত্মীয় তা বুঝতে সাহায্য করে। যখন কোনো নতুন প্রাণী আবিষ্কার হয় তখন এই পদ্ধতিটাই তাকে জীবজগতের ম্যাপের সঠিক জায়গায় বসাতে সাহায্য করে। শুধু তাই নয়, জীববৈচিত্র্য রক্ষা করা থেকে শুরু করে কোন প্রাণী আমাদের জন্য উপকারী আর কোনটা অপকারী, এই সব কিছু বোঝার জন্যই শ্রেণীবিন্যাসের জ্ঞানটা অপরিহার্য। তো শেষ করার আগে একটা দারুণ প্রশ্ন নিয়ে ভাবা যাক। এই যে প্রাণী শ্রেণীবিন্যাস, এটা কি শুধু আমাদের চেনা জগৎটাকে গুছিয়ে রাখার একটা পদ্ধতি, নাকি এটা ভবিষ্যতের অজানা প্রজাতির জন্যও একটা জীবন্ত রোডম্যাপ তৈরি করে রাখে? উত্তরটা যাই হোক, একটা জিনিস পরিষ্কার, প্রাণী জগৎকে বোঝার জন্য এর চেয়ে শক্তিশালী মাধ্যম আর হয় না।